সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভে ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টারটা করতে চলেছি, সেটা হচ্ছে কি পরিমাপ। ওকে, সো এই পরিমাপ থেকে মানে বেসিক্যালি আমাদের কি কি জিনিস পড়তে হবে বা আমাদের এখান থেকে কি ধরনের এমসিকিউ নাম্বার 1 এর কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেন কিরকম আসতে পারে, তো প্রত্যেকটাকে কিন্তু বেসিক্যালি আলোচনা করব আজকে আমরা আমাদের এই সেশনটার মধ্যে। তো চলো, আমাদের পরিমাপ পড়ার আগে প্রথম যে বিষয়টা সম্বন্ধে আমরা জানবো, সেটা এখানে কি বলছে, সেটা বলছে যে আমাদের ভৌত রাশি। ওকে, তাহলে একদম বেসিক পয়েন্ট থেকে আমরা স্টার্ট করি আজকে। ভৌত রাশি মানে কি? দেখো, রাশি হলো এরকম একটা জিনিস যেটার ক্ষেত্রে বা যাকে আমরা একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি আর যাকে মাপা যায় তাকেই বেসিক্যালি আমরা কি বলবো, ভৌত রাশি বলে চলবো। তাহলে বেসিক পয়েন্টটা এখানে আমাদের কি জানতে হবে, যে রাশি হলো কি সেই জিনিসটা যাকে আমরা মাপতে পারি, যার একটা মেজারমেন্ট করা পসিবল এবং যাকে মাপার পর একটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, সেটাই তাহলে আমার কিসের উদাহরণ হবে? সেটাই কিন্তু আমার ভৌত রাশির উদাহরণ হবে। ধরো বললাম এটা হচ্ছে আমার কাছে থাকা একটা মোবাইল ফোন। এবারে তোমাকে বললাম তুমি স্কেল দিয়ে মোবাইল ফোনটাকে মাপো। তার মানে তুমি স্কেল দিয়ে কি মাপলে? মোবাইল ফোনের দৈর্ঘ্যটাকে তুমি মাপলে। তার মানে দৈর্ঘ্য হলো এরকম একটা জিনিস যাকে মাপা যায়, আর মাপার পর এই দৈর্ঘ্যটাকে কিন্তু সংখ্যা দিয়ে প্রকাশও করা যায়। তাহলে দৈর্ঘ্য বা দূরত্ব এটা আমার কিসের উদাহরণ হলো? রাশির উদাহরণ হলো। ক্লিয়ার হলো পয়েন্ট প্রত্যেকের এত অব্দি? উদাহরণ দেখে নেবো আমরা প্রত্যেকে, যেরকম দৈর্ঘ্য হয়ে গেল, ভর হয়ে গেল, সময় হয়ে গেল। ধরো বললাম তোমাকে যে তোমাকে বারাসাত থেকে শিয়ালদা যেতে 30 মিনিট সময় লাগবে। তার মানে এই বারাসাত থেকে শিয়ালদা যেতে তোমার যে সময়টা লাগলো, এই সময়টাকে তুমি মাপতে পারলে। কিসের ভিত্তিতে মাপলে? 30 মিনিটের ভিত্তিতে মাপলে। তাহলে যেটাকে মাপা যায় সেটাই হলো রাশি, যাকে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটাও হলো কিন্তু আমার একটা রাশির উদাহরণ। ওকে, তাহলে দুটো জিনিস আমরা বুঝলাম এখানে। কি বলছে? যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত বা প্রাকৃতিক রাশি বলা হয়ে থাকে, এটা তো ডেফিনিশন হলো। কিন্তু সহজ ভাষায় জানলে কি, যাকে আমরা মাপতে পারি, আর তার সাথে সাথে যাকে কিন্তু সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, যাকে কিন্তু সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, তাহাই কিন্তু আমার একটা রাশির উদাহরণ। বোঝাতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার হলো এভরিওয়ান এত পর্যন্ত? নেক্সট দেখো, এখানে একজন বিজ্ঞানী সম্বন্ধে আমাদের জানতে হবে, বা একজন বিজ্ঞানী তিনি একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আমাদের ভৌত রাশির ব্যাপারে। তিনি হচ্ছেন কি? তিনি হলেন আমাদের লর্ড কেলভিন। বলছেন কি, যে যা নিয়ে তুমি বলছো তা যদি পরিমাপ করতে পারো এবং সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারো, অর্থাৎ ধরো তুমি কোনো বিষয় নিয়ে তোমার বন্ধুর সাথে আলোচনা করছো, এবারে সেই বিষয়টাকে যদি তুমি মাপতে পারো, মেজার করতে পারো, বা সেই বিষয়টাকে আফটার পরিমাপ তুমি যদি তাকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারো, তাহলে বুঝবে সেই বিষয়টা সম্বন্ধে তোমার জ্ঞানটা পরিপূর্ণ অবস্থায় রয়েছে। বোঝাতে পারলাম তাহলে? তার মানে অ্যাকর্ডিং টু বিজ্ঞানী কেলভিন, তিনি বলছেন কোন জিনিস সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেতে গেলে তাকে মাপতে হতে হবে এবং সেটাকে যাতে সংখ্যায় আমরা প্রকাশও করতে পারি, তাহলে সেটাকেই আমরা কি বলতে পারি? রাশি বলবো। কি বলছে একবার মন্তব্যটা আমরা প্রত্যেকে দেখে নিই এখানে একবার। কি বলছে? যা নিয়ে তুমি বলছো তা যদি পরিমাপ করতে পারো এবং সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারো, তখন তুমি এ সম্বন্ধে কিছু জানো। কিন্তু যদি সংখ্যা দিয়ে প্রকাশ করতে না পারো, তবে তোমার জ্ঞান সীমিত এবং সন্তোষজনক নয়। তাই সূক্ষ্ম ও সঠিক পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটাই হলো কি রে বাবা? এটাই হলো গিয়ে কিন্তু আমাদের ভৌত রাশির পার্টটা। এবারে আমরা চলে আসছি পরবর্তী পয়েন্টে। দেখো, পরবর্তীতে পয়েন্টে যাওয়ার আগে একটা কথা প্রত্যেককে বলতে চাই। ধরো এখানে প্রশ্ন রয়েছে আমার একটা, তার সাথে তোমাদের সামনে একটা ইমেজও ফুটে উঠছে। এবারে প্রশ্নটা আমাকে কি বলছে, যে একটি পাথর ওপর থেকে ফেললে কোন দিকে যায়? বা ধরো আমি তোমাকে এটাও একটা প্রশ্ন করছি, যে একটি পাথর উপর থেকে ফেললে তা ভূপৃষ্ঠের দিকে নেমে আসে কেন, উপরে উঠে যায় না কেন? সোজা হিসেব, ধরো এটাকে ধরলাম একটা বল টাইপের ম্যাটেরিয়াল। এবার এই বলটাকে যদি আমি জাস্ট ওপরের দিকে ছুড়ে দেই,
তাহলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত উঠছে, ওঠার পর সেটা ফার্দার আবার আমার হাতের মধ্যে এসে পৌঁছচ্ছে। তার মানে আমি তো এটাকে ছুড়লেই সে তো একেবারে উপরে উঠে আমার যাচ্ছে না, যতবারই তাকে ছুড়বো না কেন ততবারই সে কি হবে, আমার হাতের মধ্যে এসে পড়বে। কেন হয় এই জিনিসটা, কেন যখনই আমি তাকে উপরে ছুড়লাম সে উপরের দিকে যেতেই থাকে না, কেন সে বারবার আমার নিচের দিকে পড়ে আসে? তাহলে এর প্রধান কারণটা কি? এর প্রধান কারণটা হলো কি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। ওকে, এর প্রধান কারণটা কি? এর প্রধান কারণটা হচ্ছে কি আমাদের অভিকর্ষজ ত্বরণ। প্রধান কারণ কি বলছে? প্রধান কারণ আমাকে এটা বলছে হলো কি অভিকর্ষজ ত্বরণটা। অর্থাৎ এটি হলো এক ধরনের আকর্ষণ বল, যেই আকর্ষণ বলের সাহায্যে পৃথিবী আমাদেরকে, পৃথিবীর থাকা প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে বা নিচের দিকে আকর্ষিত করতে থাকে। তো অভিকর্ষজ ত্বরণ হচ্ছে কি ওয়ান অফ আকর্ষণ বল টাইপের, যেটা আমাদেরকে বা পৃথিবীর উপরে থাকা কোনো বস্তু বা পদার্থকে তার কেন্দ্রের দিকে টানতে সাহায্য করে থাকে। তার মানে কি বলছে, একটি পাথর উপর, এর কারণ পৃথিবী পাথরটিকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে পাথরটির ওজন বলা হয়। আচ্ছা, এবারে ওজন মানে কি? ওজন মানে হলো ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ওজন মানে কি? ওজন মানে হলো কি ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তার মানে ধরো আমি বললাম পৃথিবীতে আমার ওজন হলো কি 60 কিলো। এবারে আমার ওজনটাকে যদি আমরা চাঁদে নিয়ে গিয়ে মাপি তাহলে আমার ওজন কত হয়ে যাবে? পৃথিবীর ওজনের 1/6, দ্যাট মিনস 60 কিলো থেকে 10 কিলো হয়ে যাবে। তার মানে আমি যখন চাঁদে যাচ্ছি, তার মানে কি আমি আমার একটা হাত পা কেটে মাথা টাথা কেটে কি চাঁদে যাচ্ছি? যাচ্ছি না। আমার পুরো দেহটা পৃথিবীতে যেরকম ছিল চাঁদে গেলেও কিন্তু আমার দেহটা এক্স্যাক্ট সেম অবস্থাতেই থাকবে, তাই তো? তাহলে কেন কমে যাচ্ছে ওজনটা? কারণ কমে যাওয়ার প্রধান কারণটা কি? সেটা হলো অভিকর্ষজ ত্বরণটা। ভর এটা আমার একই থাকে, চাঁদে আমাদের ভর যা পৃথিবীতে আমাদের ভরও কিন্তু এক, কিন্তু চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের তুলনায় 1/6। তো যার ফলে এটা কমার জন্য চাঁদের পৃষ্ঠে গেলে কি হয়, আমাদের ওজনটাও কিন্তু কমে যাওয়া শুরু করে। বোঝা গেল প্রত্যেকের এত অব্দি? তো তাহলে এই বলটা বা রাউন্ড শেপের জিনিসটা কেন বারবার একে উপরে ছুড়লে এ আবার নিচে আমার হাতের মধ্যে এসে পড়ছে? এর প্রধান কারণটা কি? পৃথিবীর কেন্দ্রাভিমুখী বল, একটা আকর্ষণ বল এবং বলের থাকা ওজনটা, যার জন্য বলটা ওপরে না উঠে পুনরায় আমার হাতের মধ্যে কিন্তু ফেরত চলে আসছে। ক্লিয়ার হলো এত অবধি প্রত্যেকের? দ্বিতীয় প্রশ্নটা আমরা দেখিনি একবার, কি বলছে, একটি বল মেঝে বরাবর গড়িয়ে দিলে কিছুক্ষণ পর থেমে যায় কেন? ব্যাপারটা কি বলছে এখানে দেখে নেবো একবার আমরা। যেরকম ধরো বললাম তুমি একটা বল নাও, বা একটা ফুটবল নাও, বা একটা ডিউস বল নাও, বা একটা ক্যাম্পাস বল নিয়ে নাও, বা স্টাম্পার বল নিয়ে নাও, নিয়ে বলটাকে তুমি মাটির মধ্যে রাখো, মাটির মধ্যে রেখে বলটাকে জাস্ট এরকম গড়িয়ে দাও। দেখবে বলটা গড়াতে গড়াতে যাচ্ছে, এবং গড়াতে গড়াতে কি হবে, একটা সময় পরে গিয়ে বলটা আমার স্থির হয়ে যাবে, আটকে যাবে, সেখান থেকে সে আর নড়বে না। তো কি হলো, বলটাকে তো আমি গড়িয়ে দিলাম, তাহলে গড়িয়ে গড়িয়ে তো গড়িয়ে যাওয়ার কথা, কিন্তু গড়িয়ে গড়িয়ে কিছুক্ষণ যাওয়ার পর সে হঠাৎ করে আমার থেমে গেল কেন? কারণ এখানে কাজ করে আমার একটা ঘর্ষণ বল। ঘর্ষণ বল ব্যাপারটা কি জিনিস আবার স্যার? ধরো এটা হচ্ছে আমার একটা চেয়ার, এবার এই চেয়ারটাকে দেখো যখনই আমি সামনের দিক বরাবর নিয়ে যাচ্ছি, বা একটা চেয়ারকে যদি এখানে আমরা নিয়ে নেই, তাহলে এটা যদি আমার চেয়ার হয় একটা, যে কোনো চেয়ারকে বা একটা আলমারিকে যদি আমি এভাবে ঠেলছি, এটা হলো একটা আলমারি ধরে নাও, এটাকে যখন আমি সামনের দিক বরাবর ঠেলছি একটা আওয়াজ হয় না? আওয়াজটা কেন হয়? কারণ আলমারির উপর আমি বল প্রয়োগ করলাম আলমারিটাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। মেঝে কি করবে, ঠিক তার বিপরীতমুখী আরেকটা বল অ্যাপ্লাই করবে, যাতে আলমারিটা সামনের দিকে এগিয়ে না যায়, যাতে সে তার আগের জায়গাতেই থেমে থাকে। তার মানে আমি বল প্রয়োগ করলাম একটা, মেঝে কি করলো, আরেকটা বিপরীতমুখী বল প্রয়োগ করলো। আমি বল প্রয়োগ করলাম আলমারিটাকে সামনের দিকে ঠেলার জন্য, মেঝে বল প্রয়োগ করবে আলমারিটাকে না এগোতে দেওয়ার জন্য, যার ফলে সেখানে কি হবে, একটা আওয়াজ তৈরি হবে, যার জন্য কি হবে, ঘষার একটা আওয়াজ পাবো আমরা। তার মানে কি হলো, মেঝেটা আমার আলমারিটাকে সামনের দিকে আর এগোতে দিল না। তো এই যে মেঝেটা আমার যে বিপরীতমুখী একটা বলকে অ্যাপ্লাই করলো, এই বলটাকে আমরা কি বলি, ঘর্ষণ বল বলে চলি, যেটাকে ইংলিশে বলা হয় কি, ইংলিশে বলা হয় আমাদের ফ্রিকশনাল ফোর্স। বলটাকে কি বলি আমরা, বলটাকে বলি হচ্ছে কি আমরা ফ্রিকশন।
এই ফ্রিকশনকে বলা হয় কি? ফ্রিকশনকে বলা হয় আমাদের ঘর্ষণ বল। ফ্রিকশনকে কি বলবো আমরা? এই ফ্রিকশনকে বলা হবে হলো গিয়ে আমাদের ঘর্ষণ বল। ওকে, তো যার ফলে কি হয়, এই মেঝের ঘর্ষণ বলের জন্য বলটা আমার কি হয়, ধীরে ধীরে এগোচ্ছে। দেখো এগোতে এগোতে কি হয়, মেঝের ঘর্ষণ বলের জন্য গিয়ে সে আটকে যায়, মানে মেঝে আর বলটাকে সামনের দিকে আমার এগোতে দেয় না। তো যার জন্য কি হয়, একটি বল মেঝে বরাবর গড়িয়ে দিলে কিছু দূর যাওয়ার পর সেটা থেমে যায়। ওকে, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলটা বোঝাচ্ছে। ওকে, চল প্রশ্নোত্তর পর্ব আমাদের শেষ। পরবর্তী যে প্রশ্নটায় আমরা যাব বা যে টপিকটায় আমরা যাব সেটা এখানে কি বলছে, যে সেটা বলছে ভৌত রাশির প্রকারভেদ, মানে ভৌত রাশি ঠিক ক ধরনের হতে পারে। তো দেখো ভৌত রাশি বেসিক্যালি আমার দু ধরনের হতে পারে। একটাকে বলি আমরা স্কেলার রাশি, আরেকটাকে বলি আমরা ভেক্টর রাশি। ভৌত রাশি, রাশি মানে কি পড়লাম এতক্ষণ আমরা, যে যাকে পরিমাপ করা যায় এবং পরিমাপ করার পর যাকে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় তারাই কিন্তু হলো ভৌত রাশি। আবার এই ভৌত রাশি আমার দু ধরনের হয়, একটাকে বলা হয় স্কেলার রাশি, আরেকটাকে বলা হয় আমাদের কি, আরেকটাকে বলা হয় আমাদের ভেক্টর রাশি। তো দেখিনি চলো প্রত্যেকে। আচ্ছা, স্কেলার এবং ভেক্টর, দেখো এই চার্টটা থেকে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো পেয়ে যাব। যদি আমাকে 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্ন করে যে ভেক্টর কাকে বলে, বৈশিষ্ট্য বলো, উদাহরণ দাও, স্কেলার কাকে বলে, বৈশিষ্ট্য বলো, উদাহরণ দাও, বা এই দুটো রাশির মধ্যে তুমি পার্থক্য করতে দাও, অথবা এই দুটো রাশির উদাহরণ যেগুলো এমসিকিউ হিসেবে কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু দেখো প্রত্যেকটা আমরা এই চার্টের মাধ্যমেই বুঝে নিতে পারবো। ওকে, প্রত্যেকটাকে কিন্তু আমরা এই চার্টের মাধ্যমে বুঝে নিতে পারবো। চল, সো ফার্স্ট আমার এখানে কি বলছে, যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এখানে পার্থক্য করে একেবারে দিয়ে দিয়েছি যাতে তোমাদের প্রত্যেকটা জিনিসই একেবারে ক্লিয়ার হয়ে যায়। তাই বিষয় কি বলছে, বিষয় বলছে মান ও অভিমুখ। বিষয় আমার কি বলছে, বিষয় বলছে আমার মান ও অভিমুখ। তার মানে স্কেলার রাশি যেগুলো তার মান আছে কিন্তু কোনো অভিমুখ আমার নেই। স্কেলার রাশির মান আছে কিন্তু কোনো রকম অভিমুখ আমার নেই। আর ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা কি বলবো, মান এবং অভিমুখ দুই আছে আমরা বলবো। ব্যাপারটা কি এখানে, ধরো বললাম যে এখানে ধরো একটা ছেলের নাম হচ্ছে গিয়ে, ধরো বললাম এখানে সৌরভ। আমি বললাম যে সৌরভ তুমি বারাসাত স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে হেঁটে যাও। আবার আমি ঠিক সেম ছেলে যার নাম সৌরভ, তাকে আমি বললাম ওকে, তো আরেকটা বললাম যে সৌরভ যে তুমি 10 কিলোমিটার উত্তর দিক বরাবর যাও। তাহলে ছেলেটাকে আমি একবার বললাম যে বাবা তুই 10 কিলোমিটার যা, কিন্তু কোনো রকম দিক আমি সেখানে বলিনি। আবার ছেলেটাকে বললাম যে তুমি উত্তর দিক বরাবর 10 কিলোমিটার চলে যাও। তার মানে কি হচ্ছে এখানে, ব্যাপারটা কি দেখতে পেলাম এখানে আমরা, ব্যাপারটা যে একটার ক্ষেত্রে দিকটা বলা রইলো, ডাইরেকশনটা বলা রইলো, আরেকটার ক্ষেত্রে আমার দিক বা ডাইরেকশন সেটা কিন্তু বলা রইলো না। তার মানে যার ক্ষেত্রে শুধুমাত্র তুমি ভ্যালুটাকে বলে দেবে, দ্যাট মিনস 10, কিন্তু কোন দিকে যেতে হবে সেটা তুমি বলবে না, সেটা আমার কি হয়ে গেল, স্কেলার হয়ে গেল। আর উল্টো দিকে ভেক্টরের ক্ষেত্রে কি হয়, সেখানে তো তুমি ভ্যালুটা বললে 10, তার সাথে তুমি এটাও বললে যে তুমি উত্তর দিক বরাবর যাও, দ্যাট মিনস উত্তর বললে দিকটাকে তুমি নির্দেশ করে দিলে। তার মানে যেই ভৌত রাশির ক্ষেত্রে মান থাকে সংখ্যা হিসেবে, প্লাস যেই ভৌত রাশির দিকও আমার থাকে তাকে আমরা কি বলি, স্কেলার রাশি। আর যে ভৌত রাশির শুধুমাত্র মান মানে মানে সরি মানে দিক আমার নেই, মান বর্তমান দিক নেই, মান বর্তমান দিক নেই, সেটা হলো স্কেলার। আর মান এবং দিক দুটোই আমার বর্তমান থাকবে যার মধ্যে, সেটাকে আমরা কি বলবো, দ্যাট মিনস ভেক্টর বলে চলবো। যোগ এবং বিয়োগের যোগ বিয়োগের পদ্ধতি আমরা দেখে নিই। বীজগাণিতিক নিয়ম অনুযায়ী যোগ এবং বিয়োগ হয় কোন রাশির মধ্যে, স্কেলার রাশির মধ্যে। আর ভেক্টরের নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ হয়। তার মানে নর্মালি আমরা বীজগণিতের ক্ষেত্রে যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি সেটা স্কেলারের জন্য প্রযোজ্য হলেও ভেক্টরের যোগ বিয়োগ কিন্তু আমার একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে হয়। কেন হয়, কারণ তার দিক আছে তাই।
দিক থাকার জন্য আমরা কি বলতে পারি যে ভেক্টরের যোগ বিয়োগ সেটা ভেক্টরের একটা নির্দিষ্ট নিয়মাবলী মেনে কিন্তু হয়ে থাকে। গুণটাকে আমরা দেখে নিই একবার, যে দুটো স্কেলার রাশিকে গুণ করলে তুমি কি পাবে, দুটো স্কেলার রাশিকে গুণ করলে একটা স্কেলার রাশিকে কিন্তু তুমি পাবে। তার মানে বলতে পারি স্কেলারের সাথে স্কেলার গুণ করলে কি পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায়। আবার দুটো ভেক্টর রাশির গুণফল কি হয়, একটা ভেক্টর রাশিও হতে পারে অথবা সেটা কিন্তু আমার একটা স্কেলার রাশিও হতে পারে। দ্যাট মিনস বলা যেতে পারে যে আমরা স্কেলার স্কেলার গুণ করলে যে স্কেলারটা পেলাম তার অনুপাতে যদি দেখি ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে আমরা কি পাবো, ভেক্টরও পেতে পারি অথবা তার সাথে আমরা কিন্তু স্কেলারকেও পেতে পারি, ভেক্টরও পেতে পারি অথবা তার সাথে আমরা কিন্তু স্কেলারকেও পেতে পারি। বোঝাতে পারলাম প্রত্যেককে এত অবধি? ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি প্রত্যেকের? তাহলে দুটো স্কেলার রাশির গুণফল আমার একটা স্কেলার রাশি হয়, আর দুটো ভেক্টর রাশির গুণফল আমার একটা স্কেলার রাশিও হতে পারে অথবা সেটা কিন্তু আমার একটা ভেক্টর রাশিও কিন্তু হতে পারে। উদাহরণ দেখে নেব আমরা প্রত্যেকে। উদাহরণ কি বলছে, যে স্কেলার রাশির উদাহরণ কি, দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব, তাপ, উষ্ণতা, কার্য, শক্তি, ক্ষমতা, তড়িৎ প্রবাহ মাত্রা, রোধ, ধারকত্ব, দ্রুতি, চাপ, কম্পাঙ্ক, প্রত্যেকটা আমার কোন ধরনের রাশির উদাহরণ, এই প্রত্যেকটাই কিন্তু আমার স্কেলার রাশির উদাহরণ। আর ভেক্টর রাশির উদাহরণ কোনগুলো, যেরকম তুমি এখানে নিয়ে নাও সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, ওজন, ক্ষেত্রফল, ঘাত, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, প্রত্যেকটা হচ্ছে কি আমার কোন ধরনের রাশির উদাহরণ, ভেক্টর রাশির উদাহরণ। তাহলে একটা হলো কি স্কেলার রাশি, আরেকটাকে আমরা কি বলে চলি, ভেক্টর রাশি বলে চলি। তাহলে বোঝা গেল পার্থক্যটা এখানে কি দুটোর মধ্যে হতে পারে আমাদের। চলো যাচ্ছি আমরা তাহলে একটু পরেরটায়। আচ্ছা, তো আমরা এখানে কি বুঝলাম, যে দুটো ভেক্টর গুণ করলে তো ভেক্টর পাওয়া যায়, এরকম অজস্র উদাহরণ আছে। কিন্তু দুটো ভেক্টর রাশি গুণ করলে যে স্কেলার পাওয়া যায়, এটার উদাহরণ কি, এটার উদাহরণ হলো আমাদের কার্য। এটার উদাহরণ কি, এটার উদাহরণটা হচ্ছে কি আমাদের কার্য। তাহলে কার্য হচ্ছে আমার একটা স্কেলার রাশি, কিন্তু কার্যটাকে আমরা কি করে পাই, কার্য মানে হচ্ছে গিয়ে বল গুণ সরণ। কার্য মানে কি, কার্য মানে হলো আমার বল গুণ সরণ। এই বল যেটা সেটাও হলো একটা ভেক্টর রাশি, সরণ যেটা সেটাও হলো একটা ভেক্টর রাশি। কিন্তু এই দুটো ভেক্টরকে গুণ করলে যে স্কেলারটাকে আমরা পাবো, সেই স্কেলারটা আমার কোন ধরনের রাশির উদাহরণ হয়ে যাবে, সরি, যে কার্যটাকে পাবো কার্যটা আবার কি হবে, কার্যটা আবার কিন্তু একটা স্কেলার রাশির উদাহরণ হয়ে যাবে। কার্যটা আবার কি হবে, কার্যটা কিন্তু এখানে আমার একটা স্কেলার রাশির উদাহরণ হয়ে যাবে। তাহলে ভেক্টর ভেক্টর গুণ করলে স্কেলার পাওয়া যায়, এক্সাম্পল আমার কি, কার্য। ওকে, যাচ্ছি তাহলে পরেরটাই আমরা। দেখো এখানে দুটো পয়েন্ট বলছে তোমাকে, একটা বলছে আমাকে সময় আর একটা বলছে আমাকে হচ্ছে কি চাপ। এবার আমি যদি তোমাদের কাছে প্রশ্নটা রাখি যে সময় এবং চাপ কোন ধরনের রাশির উদাহরণ, সময় এবং চাপ এই দুটো আমার কোন ধরনের রাশির উদাহরণ। দেখো তার মানে এখানে যদি আমাকে প্রশ্নের উত্তর চাওয়া হয় আমার মেন আইডিয়াটা কি হবে, দেখো ফার্স্টে বলছে তো এখানে সময়, যদি আমরা দেখি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তার মানে সময়ের তো একটা অভিমুখ স্যার আছে, অবভিয়াসলি আছে। কি করে আছে স্যার, যেরকম এখানে দেখে নাও, যদি আমি বলি যে সময় অতিবাহিত হয় কিভাবে, সময় বয়ে যায় কিভাবে, সময় বয়ে যায় হচ্ছে গিয়ে ধরো অতীতের একটা সময় ছিল, অতীত থেকে যখন আমরা এই ভিডিওটা দেখছি সেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়, মানে আগে আমরা ক্লাস 8-এ পড়তাম, এখন আমরা ক্লাস 9-এ পড়ি, পরের বছর আমরা কোথায় যাব, ক্লাস 10-এ যাব। তাহলে 8-এ পড়া বা 8-এ পড়তাম সেটা হচ্ছে গিয়ে আমাদের অতীত, 9-এ পড়ি সেটা হলো আমাদের বর্তমান, 10-এ পড়বো সেটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের ভবিষ্যৎকাল। তো তার মানে এর তো একটা দিক বর্তমান, অভিমুখ বর্তমান, প্রাচীন কাল থেকে ভবিষ্যৎকাল পর্যন্ত সময়টা কিন্তু আমার অতিবাহিত হয়ে চলছে। তার মানে প্রাচীন থেকে ভবিষ্যৎ,
প্রাচীন থেকে ভবিষ্যৎ, এর মধ্যে কিন্তু একটা আমরা দিকটাকে দেখতে পারছি, তাই তো? এর মধ্যে কিন্তু আমরা একটা দিককে দেখতে পারছি। কিন্তু সময়, দিক যখনই আমার বর্তমান, ফার্স্টে কি বললাম একটা কথা, যে যার শুধুমাত্র মান এবং মান আছে কিন্তু দিক নেই, সেটা হলো স্কেলার। আর যার মান এবং দিক উভয়ই বর্তমান, সেটা হলো কি আমার একটা ভেক্টর রাশির উদাহরণ। তার মানে মান তো রয়েছেই, এদিকে আমরা দিক আছে সেটাও বুঝতে পারছি। তাহলে মান ও দিক উভয়ই থাকার জন্য সময় আমার ভেক্টর রাশি হওয়ার কথা, কিন্তু না। সময় কি? সময় হলো গিয়ে কিন্তু আমার একটা স্কেলার রাশির উদাহরণ। সময়টা কি? সময়টা হলো গিয়ে বেসিক্যালি আমার একটা স্কেলার রাশির উদাহরণ। ওকে, সময়টা হলো কি বেসিক্যালি আমার একটা স্কেলার রাশির উদাহরণ। তো এবারে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো একবার, সেটা কি? তাহলে সময়কে কেন স্কেলার বলছি, ভেক্টর কেন বলছি না? কারণ সময় ভেক্টর রাশির যোগের নিয়ম, গুণের নিয়ম এসব মেনে চলে না। তার মানে ভেক্টরের যোগ বিয়োগ যদি সময় আবার মেনে না চলে, তার মানে সময়কে আমরা কি বলে দেবো? সেখানে স্কেলার রাশি বলে দেবো। তাহলে সময় আমার কি রাশি হবে? সময় কিন্তু এক্ষেত্রে আমার একটা স্কেলার আর রাশি হয়ে যাবে। দ্বিতীয় রাশি হিসেবে এখানে আমরা কাকে দেখবো? দ্বিতীয় রাশি হিসেবে এখানে আমরা দেখবো হচ্ছে গিয়ে কাকে? দ্যাট মিনস চাপকে। দ্বিতীয় রাশি হিসেবে কাকে দেখবো আমরা এখানে? এখানে দেখবো হলো গিয়ে আমরা চাপকে। এবারে দেখো চাপ মানে কি? চাপ মানে হচ্ছে গিয়ে, ধরো এটা হচ্ছে একটা বোতল, এই বোতলটাকে যদি আমি মাথার মধ্যে রাখি, তাহলে বোতলটা কি করবে? আমার মাথার মধ্যে একটা চাপ প্রয়োগ করবে, প্রেসার প্রয়োগ করবে। তার মানে চাপ, তার তো একটা কাজ করার দিক আছে। চাপটা প্রয়োগ হয় কোথায়? নিচের দিক বরাবর। চাপ বা এই বোতল যে আমার উপর চাপটা প্রয়োগ করছে, এই চাপটা কোন দিক বরাবর প্রয়োগ হয়? নিচের দিক বরাবর প্রয়োগ হয়ে থাকে। চাপ আমার নিচের দিক বরাবর প্রয়োগ হয়ে থাকে। তাহলে রে ভাই, এখানে মেইন কনসেপ্টটা কি? তাহলে তো দিক আছে স্যার, হ্যাঁ দিক আছে, মান তো স্যার থাকেই সবার ক্ষেত্রে। তার মানে কি চাপ আমার ভেক্টর রাশির উদাহরণ? না, চাপ হয়তো তার দিক আছে, কিন্তু চাপও আমার ভেক্টরের যোগের নিয়ম, গুণের নিয়ম মেনে চলবে না। এই চাপটাও আমার কি হয়ে যাবে? একটা স্কেলার রাশির উদাহরণ হয়ে যাবে। চাপটাও কি হবে? চাপটাও কিন্তু আমার একটা স্কেলার রাশির উদাহরণ হয়ে যাবে। তাই সময় নাও, চাপ নাও, প্রত্যেকটা আমার কোন ধরনের রাশির উদাহরণ হবে? স্কেলার রাশির উদাহরণ হয়ে যাবে। ওকে, স্কেলার রাশির উদাহরণ কিন্তু সেটা আমার হয়ে যাবে। ওকে, চল তাহলে স্কেলার রাশি, ভেক্টর রাশি আশা করি আমাদের প্রত্যেকের ক্লিয়ার হলো। তো স্কেলার রাশি, ভেক্টর রাশি বাদ দিয়েও এককের উপর ভিত্তি করে রাশি আমার দু ধরনের হয়। একটাকে বলা হয় মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আরেকটাকে বলা হয় আমাদের লব্ধ রাশি অথবা ডিরাইভড কোয়ান্টিটি। নাম্বার ওয়ান কি পয়েন্ট বললাম এখানে? একটা হলো গিয়ে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আরেকটাকে আমরা কি বলছি? লব্ধ রাশি অথবা ডিরাইভড কোয়ান্টিটি। চল, তাহলে মৌলিক বা প্রাথমিক রাশি মানে কি? মানে যেই রাশিগুলিকে তৈরি করতে গেলে আমাকে অন্য কোনো রাশির সাহায্যটাই নিতে হবে না। সোজা ভাষায় ধরো, আমি একটা ব্রিজ বানাবো, কিন্তু ব্রিজ বানাতে গেলে আমাকে কোনো লোহা লাগবে না, সিমেন্ট লাগবে না, বালি লাগবে না। মানে ব্রিজটা হলো স্বতন্ত্র, কিন্তু ব্রিজ তো স্বতন্ত্র হয় না, ধরো বালিটা হলো আমার স্বতন্ত্র। তার মানে বালি তৈরি করতে গেলে আমার কি অন্য কোনো ইকুইপমেন্টের দরকার? সে তো সম্পূর্ণভাবে নিজস্ব একটা উপাদান। ঠিক একই রকম ভাবে যেই রাশিগুলিকে তৈরি করতে গেলে আমাকে অন্য কোনো রাশির সাহায্য নিতেই হবে না, যেই রাশি স্বতন্ত্র, যেই রাশি আমার একা থাকতে পারে, এবং যেই রাশিগুলির সাহায্যেই তুমি অন্যান্য রাশিকে তৈরি করতে পারো, তাদেরকেই বলা হয় আমার কি? মৌলিক বা প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। মানে এদেরকে তৈরি করতে গেলে অন্য কারোর সাহায্য তোমায় নিতে হবে না, এরা একাই 100। তারা কারা? মৌলিক বা প্রাথমিক রাশি। উদাহরণ নিয়ে নাও, তুমি দৈর্ঘ্য নিয়ে নাও, ভর নিয়ে নাও, সময়, উষ্ণতা,
তড়িৎ প্রবাহ মাত্রা ইত্যাদি। তাহলে এরা আমার প্রত্যেকটা কোন ধরনের রাশির উদাহরণ? প্রাথমিক বা মৌলিক রাশির উদাহরণ। অর্থাৎ এদেরকে তৈরি করতে গেলে আমাকে অন্য কোনো রাশির কিন্তু সেখানে গিয়ে কোনো রকম সাহায্য নিতে হবে না। চলো নেক্সট ইম্পর্টেন্ট যে রাশিটা সম্বন্ধে আমাদের জানতে হবে সেটা কি? সেটা হলো কি বেসিক্যালি আমাদের লব্ধ রাশি, বা যেটাকে আমরা বলছি হলো কি ডিরাইভড কোয়ান্টিটি। দেখো, তো প্রাথমিক রাশিতে আমরা কি পড়লাম? যে যাকে তৈরি করতে গেলে অন্য কারোর সাহায্যের দরকার পড়ে না, উল্টে অন্য কোনো রাশিকে তৈরি করতে গেলে তাদেরকেই দরকার পড়ে। তো এই যে বললাম উল্টে অন্য রাশি তৈরি করতে গেলে মৌলিক রাশির দরকার পড়ে, তো কাদের তৈরি করতে গেলে মৌলিক রাশির দরকার পড়ে? সেটা কিন্তু আমাদের এই লব্ধ রাশিটা। তাহলে লব্ধ রাশি হলো সেই সকল রাশির উদাহরণ যাদেরকে তৈরি করতে গেলে বা যাদেরকে তৈরি করতে গেলে আমার কার দরকার পড়বে? মৌলিক বা প্রাথমিক রাশির কিন্তু আমার দরকার পড়ে থাকবে। তাহলে এরা স্বতন্ত্র, এরা একা, বাট এরা একা নয়, এদেরকে তৈরি করার জন্য আমার কার দরকার? এদেরকে দরকার। ওকে, সো মৌলিক বা প্রাথমিক হচ্ছে কি একক রাশি, কিন্তু লব্ধ রাশি হলো কারা? যারা একক নয়, যাদেরকে তৈরি করতে গেলে আমার মৌলিক বা প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির কিন্তু দরকারটা পড়ে থাকবে। ওকে, নেক্সট আমরা দেখে নেবো একটা পয়েন্ট, সেটা কি বলছে? যে একক এবং এককের প্রকারভেদ। আচ্ছা, ধরো বললাম যে তোমার ক্লাসের মধ্যে টোটাল 4 জন সৌরভ আছে, মানে 4 জন স্টুডেন্ট আছে, 4 জনের নামই হলো কি আমাদের সৌরভ। তো এবার 4 জনকে যদি স্যার এসে বলে সৌরভ, তাহলে তো 4 জনই উঠে দাঁড়াবে। তাহলে 4 জনের মধ্যে ধরো আমার পার্টিকুলারলি একজনকে চাই, তাকে আমি বেছে নেব কি করে? তখন আমাকে নামের পাশাপাশি কি ব্যবহার করতে হবে? পদবি বা টাইটেল ব্যবহার করতে হবে। ধরো একজনের টাইটেল সাহা, একজন একটা ধরো বললাম চ্যাটার্জি, একজন ধরো বললাম ভট্টাচার্য, আরেকজন ধরো বললাম হচ্ছে গিয়ে আমাদের মন্ডল। তো একজন সৌরভ সাহা, একজন সৌরভ মন্ডল, একজন সৌরভ চ্যাটার্জি, আরেকজন সৌরভ ভট্টাচার্য। তো এবারে স্যারের দরকার হচ্ছে গিয়ে আমাদের সৌরভ চ্যাটার্জিকে। তো স্যার আসলো, ক্লাসরুমের মধ্যে বললো যে সৌরভ চ্যাটার্জি তুমি উঠে দাঁড়াও, উঠে আমার রুমের মধ্যে তুমি চলে এসো, বা টিচার্স রুমে তুমি চলে এসো। তার মানে পদবিটা কি করলো? পদবিটা কিন্তু সেই পার্টিকুলার ছেলেটাকে তুলে আনতে হেল্প করলো। তার মানে কাউকে চিনতে গেলে বা কাউকে বুঝতে গেলে বা কাউকে চিনে আনতে গেলে যদি তুমি তার মুখটাকে না চেনো, তাহলে কি দরকার পড়বে? তার নাম, এবং নামের সাথে সাথে তোমার কি দরকার পড়বে? টাইটেলটা আমার দরকার পড়বে। তার জন্য আমার কি দরকার? এককটা দরকার। এককটা কি? এককটা হলো কি আমার সেই টাইটেলের উদাহরণ। এককটা কি? এককটা হলো গিয়ে কিন্তু আমাদের সেই পার্টিকুলার টাইটেলটার উদাহরণ। এবারে ধরো হে, এখানে আমি বললাম, কথার কথা ধরে নাও প্রত্যেকে, যে তোমার মা তোমাকে বাজারে যেতে বললেন এবং বললেন তুমি বাজার থেকে 10 চাল নিয়ে এসো, বা বললাম বারাসাত স্টেশন থেকে প্রতিষ্ঠাতে আসতে তুমি 10 পথ অতিক্রম করলে, বা তুমি ক্লাসে অনেকটা আগে চলে এসছো, ক্লাসে ঢোকার চেষ্টা করছো কিন্তু সেখানে অন্য একটা ক্লাস করছে, তাই আমি তোমাকে অ্যাজ আ টিচার হিসেবে বললাম যে তুমি 10 পরে এসো। কি বললাম? যে তুমি 10 পরে এসো। তার মানে এখানে দেখো প্রত্যেকটাই 10 10 10 10 10 10 করতে পারলাম। পার্থক্য এখানে আমরা কি? প্রত্যেকটাই তো সংখ্যা, আমরা কি বুঝেছিলাম? সংখ্যা। তো প্রত্যেকটাই তো সংখ্যা, কিন্তু কোন সংখ্যাটা কি জিনিস বোঝাচ্ছে কি করে বুঝবো? ধরো আমাকে মা বাজার থেকে বললেন যে বাবা যা, বা মা যা, তুই 10 কিলোগ্রাম চাল কিনে নিয়ে আয় আমার জন্য। তাহলে 10 কিলোগ্রাম চাল, এই কিলোগ্রামটা ডিফাইন করে কাকে? মাস অথবা ভরকে। ধরো বললাম তুমি বারাসাত স্টেশন থেকে বা তুমি তোমার বাড়ি থেকে প্রতিষ্ঠায় আসবে 10 কিলোমিটার পথ অতিক্রম করে। তার মানে কিলোমিটারটা ডিফাইন করছে কাকে? অতিক্রান্ত দূরত্বকে। আমি তোমায় বললাম যে দেখো তুমি তাড়াতাড়ি ক্লাসের মধ্যে চলে এসছো, এখানে তো অন্য একটা ব্যাচ ক্লাস করছে, তুমি 10 মিনিট পরে এসো। তুমি 10 মিনিট পরে এসো। আর এই মিনিটটা ডিফাইন করবে কাকে? মিনিটটা ডিফাইন করবে আমার সময়কে। তো এতক্ষণ যে এখানে আমার শুধুমাত্র 10 10 10 লেখা ছিল, এগুলো দিয়ে তো আমি এত কিছু বুঝতে পারলাম না। কিন্তু যখনই আমরা দেখছি যে 10-এর পাশে রয়েছে আমার একটা টাইটেল, টাইটেল হিসেবে রয়েছে হচ্ছে আমাদের কেজি, রয়েছে হলো আমাদের কিলোমিটার, রয়েছে হলো আমাদের মিনিট, তাহলে এইগুলো দিয়ে আমরা কি বুঝতে পারলাম? যে না, প্রথম 10
যেটা কিলোগ্রামে রয়েছে সেটাতে মা আমাকে চাল আনতে বলছে, তাই 10 কিলো চাল বোঝাচ্ছে কাকে? চালের ভরটাকে। সেকেন্ডেরটা কি বলছে? 10 কিলোমিটার, তার মানে তুমি তোমার বাড়ি থেকে প্রতিষ্ঠায় আসছো 10 কিলোমিটার পায়ে হেঁটে। দ্যাট মিনস এই 10 কিলোমিটার ডিফাইন করছে কাকে? দূরত্বটাকে। বা বললাম তুমি ক্লাসের মধ্যে 10 মিনিট পরে এন্টার করো বা ঢোকো, এই মিনিটটা বোঝাচ্ছে কাকে? সময়টাকে। তার মানে একটা রাশিকে যদি আমি বোঝাতে চাই, একটা রাশিকে যদি আমি বোঝাতে চাই, তাহলে সেখানে আমার মান দরকার। কিন্তু মান পেলেই তো হবে না, তার সাথে আমার কার দরকার? এককের দরকার। তাহলে যে কোনো ভৌত রাশিকে প্রকাশ করার পদ্ধতিটা আমার কি? প্রথমে তার মানটাকে জানতে হবে, তারপরে তার এককটাকে আমার বসাতে হবে। শুধুমাত্র মান লিখলেই কিন্তু ভৌত রাশির পরিচয় পাওয়া যায় না। সেই পার্টিকুলার মানের সাথে আমি যতক্ষণ না এককটাকে বসাচ্ছি, মানের সাথে যতক্ষণ না আমি এককটাকে বসাচ্ছি, ততক্ষণ কিন্তু রাশির প্রকাশ আমরা পাবো না, ততক্ষণ কিন্তু রাশির প্রকাশকে আমরা পাবো না। তাহলে রাশি মানে কি? রাশি মানে হচ্ছে গিয়ে মান, এবং মানের সাথে যুক্ত করতে হচ্ছে আমার কাকে? মানের সাথে যুক্ত করতে হচ্ছে আমার কিন্তু সেই এককটা। ওকে, মানের সাথে যুক্ত হচ্ছে আমার কাকে? সেই এককটাকে। চল, তাহলে বুঝতে পারলাম এককের কেন দরকার। এককের কেন দরকার? একক হচ্ছে টাইটেল, যে আমার পরিচয়টাকে সম্পূর্ণভাবে কারোর সামনে দিয়ে থাকে। এবারে একক আমরা কি পড়লাম? যে রাশি হয় দু ধরনের। এককের উপর ভিত্তি করে বলেছিলাম না আমরা যে রাশি হয় আমার দু ধরনের, একটাকে বলা হয় মৌলিক রাশি বা প্রাথমিক রাশি, আরেকটাকে বলা হয় আমাদের লব্ধ রাশি। একটা হলো গিয়ে কি? একটা হলো গিয়ে মৌলিক বা প্রাথমিক রাশি, আরেকটা হলো গিয়ে বেসিক্যালি আমাদের লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশিকে প্রকাশ করবে আমার যে একক, তাদেরকে বলা হবে আমার কি? মৌলিক একক। ভালো করে পয়েন্টটা বোঝো, মৌলিক রাশিকে প্রকাশ করবে আমার যে একক, তাকে বলা হবে কি? মৌলিক একক। আর লব্ধ রাশিকে প্রকাশ করবে আমার যে একক, তাকে বলা হবে আমার কি? লব্ধ একক। তাকে আমার কি বলা হবে তাহলে? তাকে আমার সেক্ষেত্রে বলা হবে হচ্ছে কি লব্ধ এককের পার্টটা। ওকে, বোঝাতে পারলাম প্রত্যেককে এত অব্দি? তাহলে মৌলিক রাশির জন্য যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে মৌলিক একক বা প্রাথমিক একক বা মূল একক। আর লব্ধ রাশির জন্য আমার যে এককটা দরকার সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে লব্ধ এককের পার্টটা। আচ্ছা, তো সাংখ্য মান দেখো, সাংখ্য মান তো সত্যি খুব জরুরি, যেটাকে আমরা নম্বর দিয়ে প্রকাশ করি। মানে কি বলছে? কোন রাশির মান তার এককের সাথে তুলনা করে নির্ণয় করা হয়। এটা তো বুঝেই ফেললাম এতক্ষণের ক্লাসে আমরা। রাশিটি তার এককের তুলনায় যত গুণ বড় বা ছোট, সেই সংখ্যাকে ওই রাশির সাংখ্য মান বলা হয়। ওকে, তার মানে ধরো একটা লোহার বল, সেই লোহার বলের এককটা হচ্ছে কি? গ্রাম। 1 গ্রাম। গ্রাম সেটা ওয়ানের আমার রয়েছে। ধরো বললাম একটি লোহার ভর 500 গ্রাম, তাহলে এখানে গ্রামটা আমার কি হয়ে গেল? গ্রামটা আমার এখানে হয়ে গেল একক। সামনে যে সংখ্যাটা একের গুণিতকে আমার রয়েছে, বা একের তো গুণিতক হয় না, মানে সেই হিসেবে হয় না, দ্যাট মিনস আমি বলতে চাইছি, তো এই 500টা আমার কি হয়ে গেল? 500টা হয়ে গেল কিন্তু আমার এখানে সাংখ্য মানটা। তাহলে সাংখ্যমান বা নিউমেরিক্যাল মেজার মানে কি? সাংখ্যমান বা নিউমেরিক্যাল মেজার হলো গিয়ে কোন রাশির মান তার এককের সাথে তুলনা করে নির্ণয় করা হয়। রাশিটি তার এককের তুলনায় যত গুণ বড় বা ছোট, সেই সংখ্যাকে ওই রাশির আমরা কি বলবো? সেই সংখ্যাকে আমরা ওই রাশির সাংখ্যমান বলে চলব। বোঝা গেল তাহলে এত পর্যন্ত প্রত্যেকের? চলো নেক্সট আমরা দেখে নিই আজকে আমাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা কি বলছে? সেটা হচ্ছে কি প্রাথমিক একক এবং লব্ধ একক। এটা তো আমরা জেনেই নিলাম। প্রাথমিক একক মানে কি? যেই এককটা প্রাথমিক রাশিটাকে প্রকাশ করে। অর্থাৎ প্রাথমিক রাশি যদি আমার নাম হয়, তার যদি একটা সাংখ্যমান হয়, সেই সাংখ্যমানের টাইটেলটা আমার কি হবে? প্রাথমিক এককটা হবে। আর লব্ধ একক আমার কোনটা? লব্ধ একক মানে হচ্ছে গিয়ে লব্ধ রাশির একক। মানে লব্ধ রাশির টাইটেলটাকে আমরা কি বলি, বা তার সাংখ্যমানের টাইটেলটাকে আমরা কি বলি? লব্ধ একক বলে চলি। যেরকম এখানে 10 কিলো চাল, 10 কিলো কেজি, এটা আমার কি হলো? একক হলো। ওকে, তো
এটা হচ্ছে গিয়ে কি 10 কিলো চাল আমার কি করছে, 10 কিলো চাল আমার একক প্রকাশ করছে। কার একক? ভরের একক। ভরটা আমার কি, ভরটা হচ্ছে গিয়ে আমাদের প্রাথমিক রাশি। তাহলে ভর যদি আমার প্রাথমিক রাশি হয় তাহলে ভরের একক কেজিটাও আমার কি হয়ে যাবে, প্রাথমিক একক হয়ে যাবে। উল্টো দিকে বললাম, ট্রেন যেটা চলছে তার বেগ আমি ধরছি হলো গিয়ে 30 মিটার পার সেকেন্ড। এই ট্রেনটা যেটা আমার চলছে সেই ট্রেনের বেগ আমি ধরলাম কত, ট্রেনের বেগ আমি ধরলাম 30 মিটার পার সেকেন্ড। ওকে, ট্রেনের বেগ আমি কি ধরলাম, 30 মিটার পার সেকেন্ড ধরলাম। ওকে, তো এই মিটার পার সেকেন্ড আর এই 30টা হলো আমার সংখ্যা। বেগটা আমার কি, বেগটা হলো কি আমাদের লব্ধ একক, সরি লব্ধ রাশি। আর এই লব্ধ রাশির একক হলো কি মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডটা আমার কি হয়ে যাবে, লব্ধ এককের উদাহরণ হয়ে যাবে। ওকে, তাহলে প্রাথমিক রাশি তার সাংখ্যমানের টাইটেল প্রাথমিক একক দিয়ে ডিফাইন করা হয়, আর লব্ধ রাশি এবং তার সাংখ্যমানের টাইটেল লব্ধ একক দ্বারা কিন্তু বর্ণনা করা হয়ে থাকে। বোঝাতে পারলাম প্রত্যেককে এত অবধি? ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? যাচ্ছি তাহলে আমরা পরের পার্টে, সেটা হচ্ছে কি একক বিহীন ভৌত রাশি মানেটা কি, এটার গল্পটা কি। একক বিহীন ভৌত রাশি মানে কি, মানে যেই ভৌত রাশিগুলোকে দুটো একই ধরনের রাশির অনুপাত দ্বারা প্রকাশ করা হয়। ভালো করে পয়েন্টটা বোঝো, যে সকল ভৌত রাশিকে দুটি একই রকম ভৌত রাশির অনুপাত দ্বারা প্রকাশ করা হয় তাদেরকে আমরা কি বলি, একক বিহীন ভৌত রাশি বলে চলি। চলো, বোঝা গেল না? এবারে বুঝবো আমরা কি। ধরো বললাম তোমাকে দেওয়া রয়েছে একটা তার, এটা ধরো তোমাকে দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটা তার, আর এই তারটার দৈর্ঘ্য বা লেন্থ আমি বলে দিলাম তোমায় 5 মিটার। ওকে, এটা হচ্ছে কি তার অরিজিনাল লেন্থ। অরিজিনাল লেন্থ মানে কি, অরিজিনাল লেন্থ মানে হচ্ছে এটাকে আমরা বোঝাতে চাইছি আসল দৈর্ঘ্য। কি বোঝাতে চাইছি আমরা, এটাকে বোঝাতে চাইছি আমরা আসল দৈর্ঘ্যটা। ওকে, আসল দৈর্ঘ্যটাকে আমরা কিন্তু সেখানে বোঝাতে চাইলাম। এবার ধরো এই দড়িটাকে টেনে আমি একটু বড় করে দিলাম, যেরকম ধরো এটা হচ্ছে কি আমার একটা দড়িটা, এটা হলো কি আমার দড়িটা, এটা হচ্ছে কি দড়ির অরিজিনাল লেন্থ বা আসল দৈর্ঘ্য। টানছি, টেনে বড় করে দিচ্ছি, তো বড় করলে কি হচ্ছে, এর দৈর্ঘ্যটা আমার বাড়ছে কি বাড়ছে না। তার মানে ঠিক একই রকম ভাবে যদি আমি তারটাকে টেনে বড় করি তাহলে তার দৈর্ঘ্যটা কি হবে, বাড়বে। তো টানার পর দৈর্ঘ্য ধরলাম 15 মিটার, টানার পর দৈর্ঘ্য, এটা আমি কি ধরলাম, টানার পর দৈর্ঘ্য হচ্ছে কি আমার কত, 15 মিটার। ওকে, টানার পর দৈর্ঘ্য আমি কত ধরলাম, টানার পর দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে কি 15 মিটারটা। তো এক ধরনের রাশি হয় প্রাকৃতিক রাশি, যেটাকে আমরা বলি হচ্ছে কি বিকৃতি। বিকৃতিকে বাংলায় কি বলা হয়, বিকৃতিকে বাংলায় বলা হয় আমাদের ইংলিশে বলা হয় কি, ইংলিশে বলা হয় আমাদের স্ট্রেইন। বিকৃতি মানে কি, বিকৃতি মানে হচ্ছে কি পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য বাই আসল দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য বাই আসল দৈর্ঘ্য, এটাকেই আমরা কি বলি, এটাকেই আমরা কিন্তু বিকৃতি বলে চলি। বুঝতে পারলাম এত অবধি? আচ্ছা, এবারে পরিবর্তিত দৈর্ঘ্য মানে কি, টানার পর দৈর্ঘ্যটাকে আমরা কি বলি, পরিবর্তিত দৈর্ঘ্য, দ্যাট মিনস 15 মিটার। আর আসল দৈর্ঘ্য এখানে কত, 5 মিটার। 5 দিয়ে 15কে কাটো, ভ্যালু পাচ্ছ তুমি 3। মিটার মিটার কেটে গেল, ভ্যালু কত হয়, 1 হয়তো। তার মানে এখানে ভ্যালু হচ্ছে শুধুমাত্র 3। কিন্তু 3-এর পরিবর্তে তুমি কি এখানে কোনো রকম ইউনিট বা একককে বসাতে পারছো? এমএম তো কেটে গেল, মিটার মিটার তো আমার কেটে গেল, তাহলে কি আমি কি এখানে কোনো রকম ইউনিটকে বসাতে পারলাম? পারলাম না। তার মানে যে ভৌত রাশিকে দুটি একই রকম রাশির অনুপাত দ্বারা প্রকাশ করা হয়, দুটো একই রকম রাশি তো, দুটোই তো আমার দৈর্ঘ্য, তাহলে যে ভৌত রাশিকে দুটি একই রকম রাশির অনুপাত দ্বারা প্রকাশ করা হয় তাদের ক্ষেত্রে কোনো রকম একককে আমরা দেখতে পাই না, তাদের ক্ষেত্রে কোনো রকম একককে আমরা দেখতে পাই না। তার জন্যই এদেরকে বলা হয় কি, তার জন্যই এদেরকে বলা হয় আমাদের একক বিহীন রাশি। কি বলবো আমরা এদেরকে, এদেরকে আমরা বলবো হচ্ছে কি একক বিহীন রাশি। ওকে, আরো এখানে অজস্র উদাহরণ আছে, দেখে নিতে পারো তোমরা, যেরকম আমাদের বাষ্প ঘনত্ব, আণবিক ভর, পারমাণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব, কর্মদক্ষতা, যান্ত্রিক সুবিধা, প্রত্যেকটা আমার কিসের উদাহরণ, একক বিহীন ভৌত রাশির উদাহরণ হয়ে থাকে।
ওকে, কি বলছে এখানে, কোন ভৌত রাশিকে প্রকাশ করার জন্য একক অপরিহার্য হলেও এমন অনেক ভৌত রাশি আছে যাদের কোনো একক নেই। তাহলে সেই সমস্ত রাশিগুলো আমার কোনটা, সেই সমস্ত রাশিগুলি হলো দুটি একই ধরনের রাশির অনুপাত, যাদের কোনো রকম একক কিন্তু আমরা থাকতে দেখব না। ওকে, চলো নেক্সট আমরা দেখে নেবো যেটা, সেটা হচ্ছে আমার কি, সেটা হলো কি পরিমাপের বিভিন্ন পদ্ধতি সমূহ। আচ্ছা, এটা জানার আগে আমাদের যে জিনিসটা একটু জেনে নিতে হবে সেটা কি, সেটা হচ্ছে কি প্রাথমিক এককটা। ওকে, প্রাথমিক, আচ্ছা আচ্ছা তাহলে একটু জেনে নিই আমরা এটাকে। দেখো, একক প্রকাশ করার বিভিন্ন পদ্ধতি আছে। ওকে, এবং এই পদ্ধতিগুলো কিন্তু একটার সাথে আরেকটা আমার রিলেটেড, এই পদ্ধতিগুলো কিন্তু একটার সাথে আমার আরেকটা রিলেটেড। বোঝা গেল কিভাবে রিলেটেড? যদি আমরা ধরি, যেরকম ধরো বললাম, তোমার উপরে দেখো দেওয়া আছে 1 নাম্বার পয়েন্ট আর 3 নাম্বার পয়েন্ট। দেখো 1 নাম্বার পয়েন্টে লেখা হচ্ছে সেন্টিমিটার, 2 নাম্বারে লেখা আছে আমার মিটার। আমরা কি জানি 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 1 নাম্বার পয়েন্টে লেখা আছে গ্রাম, 2 নাম্বার পয়েন্টে লেখা আছে হচ্ছে কি, সরি এটা কিলোমিটার হবে না, এটা হবে আমাদের কিলোগ্রাম। এটা আমাদের কি হবে? এটা বেসিক্যালি হবে কি আমাদের কিলোগ্রাম। এটা হবে কি আমাদের কিলোগ্রাম। তার মানে 1 কিলোগ্রাম আর ওখানে হচ্ছে কি গ্রাম, তাহলে 1 কিলোগ্রাম মানে কত গ্রাম হয়ে থাকে? 1 কিলোগ্রাম মানে কিন্তু সেখানে আমার 1000 গ্রাম হয়ে থাকে জিনিসটা, তাই তো? রিলেটেড। তাহলে পৃথিবীর বিভিন্ন স্থানে বৈজ্ঞানিকেরা বিভিন্ন প্রকার পরিমাপক পদ্ধতি ব্যবহার করে আসছেন। তার মধ্যে সব থেকে প্রচলিত পদ্ধতি হলো আমার 3টে: সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এনকেএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি, এই সিজিএস, সি মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে হলো গিয়ে সেকেন্ড। এফপিএস পদ্ধতি, এফ মানে হচ্ছে গিয়ে ফুট, পি মানে হলো গিয়ে পাউন্ড, এস মানে হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড। এমকেএস পদ্ধতি, এম মানে হলো মিটার, কে মানে হলো কিলোগ্রাম, এস মানে হচ্ছে কি সেকেন্ড। তার মানে এগুলো প্রত্যেকটা আমার কি একক প্রকাশ করার পদ্ধতি। তার মানে ভরের একক যদি আমার এমকেএস পদ্ধতিতে মিটার হয়, তাহলে ভরের একক সিজিএস এ আমার কি হবে? সেন্টিমিটার হবে। ভরের, ভর কেন বলছি, ভরের একক যদি আমার এমকেএস এ হয় কিলোগ্রাম, সিজিএস এ আমার কি হয়ে যাবে? গ্রাম। আর সেম ভরের একক এফপিএস এ আমার কি হয়ে যাবে? এফপিএস এ কিন্তু আমার হয়ে যাবে সেটা পাউন্ডের উদাহরণ। এফপিএস এ কি হবে? এফপিএস এ কিন্তু সেটা আমার একটা পাউন্ডের উদাহরণ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তো বিভিন্ন পদ্ধতিতে রাশিকে প্রকাশ করার বিভিন্ন একক আমরা দেখতে পাচ্ছি, তাই তো? মানে রাশি আমার একই কিন্তু একক আমার ভিন্ন। কি করে একক আমার ভিন্ন হচ্ছে? অ্যাকর্ডিং টু দিস পদ্ধতি। এই পদ্ধতিগুলোর জন্য একই রাশির একক কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ধরনের দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা এবারে যখন মেট্রিক পদ্ধতি আছে, মেট্রিক পদ্ধতি মানে যেটা 1, 10, 100, 1000, 10,000, 1 লাখ এরকম একটা সিরিজে আমার চলছে, সেটা হলো কি মেট্রিক পদ্ধতি। মেট্রিক পদ্ধতি মানে কোনগুলো? যেরকম সিজিএস নিয়ে নাও, এমকেএস নিয়ে নাও, এটসেট্রা এটসেট্রা। আর এখন বেসিক্যালি সব বইতে বা সব জায়গায় একক প্রকাশ করার যে পদ্ধতিটাকে ব্যবহার করা হয়ে থাকে, সেটা আমার কি, সেটা আমার হলো গিয়ে কিন্তু এই আন্তর্জাতিক পদ্ধতিটা। সেটা আমার কি, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই আন্তর্জাতিক পদ্ধতিটা। এই আন্তর্জাতিক পদ্ধতির মাধ্যমে আমরা কি করে থাকি, এখনকার দিনে যে এককগুলো হয় সেগুলোকে আমরা প্রকাশ করতে থাকি। আচ্ছা, তো আজকে আমরা যে এককটা সম্বন্ধে জানবো, দ্যাট ওয়ান ইজ প্রাথমিক একক। আচ্ছা, তো পৃথিবীতে টোটাল প্রাথমিক রাশির সংখ্যা কত? প্রাথমিক রাশির সংখ্যা, প্রাথমিক রাশির সংখ্যা কত? সংখ্যা হচ্ছে কি আমার 7টা মাত্র। ওকে,
পৃথিবীতে টোটাল প্রাথমিক রাশির সংখ্যা আমার কত? পৃথিবীতে টোটাল প্রাথমিক রাশির সংখ্যা হচ্ছে গিয়ে আমার 7টা। পৃথিবীতে টোটাল প্রাথমিক রাশির সংখ্যা কত? প্রাথমিক রাশির সংখ্যা হচ্ছে গিয়ে আমার 7টা। ওকে, তাহলে 7টা রাশি আমার কি কি? নাম্বার 1 হলো গিয়ে দৈর্ঘ্য, দ্বিতীয় হলো গিয়ে সময়, 3 হলো ভর, 4 হলো তাপমাত্রা, 5 হলো পদার্থের পরিমাপ, 6 হলো তড়িৎ প্রবাহ মাত্রা, 7 আমার কি? দীপন প্রাবল্য। তো এগুলো হলো প্রত্যেকটা রাশি। রাশির রেসপেক্টে এককগুলো আমার কি? দৈর্ঘ্যের একক আমার কত? স্যার মিটার। আর এই মিটারটাকে আমি কোন চিহ্ন দিয়ে বোঝাবো? এটাকে কিন্তু স্মল এম দিয়ে বোঝাবো। সময়, সময়ের একক আমার কি? সেকেন্ড। বোঝাবো আমরা কি দিয়ে? চিহ্নটা আমরা কি? স্মল এস। এবারে এককের চিহ্ন লেখারও অনেক পদ্ধতি আছে। যেরকম একক যদি আমার বিজ্ঞানীদের নামে হয়, তো আর সেই বিজ্ঞানীদের নামের যদি প্রথম অক্ষরটাকেই শুধু আমরা লিখি, তাহলেই সেটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। আর যদি বিজ্ঞানীদের নাম তুমি পুরো কথায় লেখো, সেটাকে শুরু করতে হবে কি দিয়ে? স্মল লেটারটা দিয়ে। আর অন্য যে কোনো রাশি একক, সেটাও কিন্তু স্মল লেটার দিয়ে আমাদের শুরু করতে হয়। জানবো এগুলো প্রত্যেকটা আমরা ধীরে ধীরে। নেক্সট ইম্পর্টেন্ট রাশি হলো গিয়ে ভর। ভরের একক আমার কি? সেটা হলো গিয়ে কিলোগ্রাম, চিহ্ন হচ্ছে গিয়ে কি? কেজি। তাপমাত্রার একক কি? কেলভিন। পদার্থের পরিমাপ একক কি? মূল। তড়িৎ প্রবাহ মাত্রা একক কি? অ্যাম্পিয়ার। দীপন প্রাবল্য বা আলোক দীপ্তিও অনেক বইতে লেখা থাকে, তার এককটা আমার কি? দ্যাট মিনস ক্যান্ডেলা। ওকে, তাহলে এটাই হলো এসআই স্বীকৃত টোটাল নাম্বার অফ প্রাথমিক রাশির সংখ্যা, তার নাম, তার একক এবং প্রত্যেকটা এককের আমার চিহ্নটা। ওকে, তাহলে আজকে আমরা শুধুমাত্র প্রাথমিক একক পর্যন্তই জানবো। লব্ধ একক এবং একক লেখার পদ্ধতি বা আমাদের এই চ্যাপ্টারের বাদবাকি টপিকগুলো, সেটাকে কিন্তু আমরা প্রত্যেকে নেক্সট ক্লাসে কভার করে নেব। তাহলে আজ এই পর্যন্ত। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।